প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমরা অবগত আছো যে গত 18ই মার্চ থেকে বিশ্ব মহামারী, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে আমাদের বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম বন্ধ। তদ্বিদায় আমাদের বর্তমান প্রধান শিক্ষক মহোদয়ের উদ্যোগে আমরা অনলাইন ক্লাসের চেষ্টা করে যাচ্ছি। অনেক শিক্ষকরাই ক্লাস দিচ্ছে। তোমরা ওই ক্লাসগুলো মনোযোগ দিয়ে অনলাইনে বিদ্যালয়ের ওয়েবসাইটে উপভোগ করবে এবং এগুলো বাড়িতে অনুশীলন করবে। আমি তোমাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করি। প্রত্যেকে বাড়িতে সুস্থ থাকবে, ঘর থেকে বিনা প্রয়োজনে বাইর হবে না, স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব মেনে চলবে। ধন্যবাদ সবাই। আজকে আমাদের আলোচনার বিষয় নগদান বই। আমাদের বিষয় হয়েছে হিসাব বিজ্ঞান। বিষয় হয়েছে হিসাব বিজ্ঞান। বিষয় হিসাব বিজ্ঞান। পাঠ শিরোনাম হিসাব বিজ্ঞানের মধ্যে একটা অন্যতম অধ্যায় হচ্ছে নগদান বই। ইংরেজিতে বলা হয় ক্যাশ বুক। নগদান বই সাধারণত 3 প্রকার হয়, এসএসসি লেভেলে, ইন্টারমিডিয়েট লেভেলে আর একটু পরিধি বাড়ে। আমাদের আছে 1 গড়া নগদান বই সিঙ্গেল এন্ট্রি, 2 গড়া নগদান বই ডুয়েল কলামার ক্যাশ বুক, 3 গড়ার নগদান বই ট্রিপল কলামার ক্যাশ বুক। এখন আমাদের যে জিনিসটি দরকার হবে, আমরা নগদান বইয়ের উপর একটু আজকের ক্লাসে সামগ্রিক আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা মেন বই থেকে আলোচনা করব। তারপরে আমরা বোর্ড অর্থাৎ মেন বইয়ের সৃজনশীল প্রশ্নগুলো আমরা কি আলোচনা করব, তোমাদেরকে বোঝাতে চেষ্টা করব। আমার এই যে নগদান বইটা আমরা ক্লাস 9ম শ্রেণী, 10ম শ্রেণী, দ্যাটস মিনিং এসএসসি পরীক্ষার্থী, পি টেস্ট, টেস্ট পরীক্ষার্থী উভয়েরই কাজ লাগবে। তোমরা ক্লাসটা একটু মনোযোগ দিয়ে উপভোগ করবে। আমি চেষ্টা করব তোমাদেরকে প্রথম ক্লাসটা আলোচনা থিওরি নির্ভরশীল, রুল নির্ভরশীল, নিয়ম নির্ভরশীল করব। পরবর্তী ক্লাসে আমরা কি অঙ্কে চলে যাব। আজকে প্রথম ক্লাসে প্রথম যে থিমটা আছে, নগদান বই 3 প্রকার। নগদান বই 3 প্রকার। 3 প্রকারের মধ্যে এক প্রকার আছে 1 গড়া নগদান বই। 1 গড়া নগদান বই সচরাচর পরীক্ষাতে আসে না, কিন্তু যারা এসএসসি পরীক্ষার্থী তোমরা 1 গড়া নগদান বই সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে, কারণ 1 গড়া নগদান বইটা আসে 4 নম্বরের একটা সৃজনশীলের আমাদের আসে। 1 গড়া নগদান বইতে প্রথম যে জিনিসটা উল্লেখ থাকে, আমার কাছে একটা ক্ষুদ্র একটা শিট আছে, এটাকে আমি ফ্লো করি। 1 গড়া নগদান বই প্রথমত থাকে নগদ উদ্বৃত্ত, নগদ যে প্রারম্ভিক হাতে, নগদ প্রারম্ভিক ব্যাংক জমাটা 1 গড়া নগদান বইতে আসে না। নগদ উদ্বৃত্ত, নগদ তহবিল 1 গড়া নগদান বইয়ের ডেবিট পাশে অন্তর্ভুক্ত হয়। কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে 1 গড়া নগদান বইতে যদি প্রারম্ভিক মূলধন হিসাবে নিয়ে ব্যবসা আরম্ভ করে কথাটা বলা থাকে, তখন নগদান বইয়ের ডেবিট পাশে কি ব্যালেন্স বিডি না লিখে ডেবিট পাশে সংশ্লিষ্ট বছর, মাসের নাম, তারিখ, সম্ভবত 1 তারিখ দিয়ে আমরা নগদান বই শুরু করি। মূলধন হিসাব লিখে আমরা ডেবিট পাশে টাকাটা লিখব। তারপরে সকল প্রকার নগদ প্রাপ্তি নগদান বইতে 1 গড়া নগদান বইতে ডেবিট পাশে আসে, আর 2 গড়া এবং নগদ প্রদানগুলো ক্রেডিট পাশে আসে। ব্যাংক চেক পাইলে 1 গড়া নগদান বইতে ডেবিট পাশে, এবং চেকের সকল প্রকার খরচ হইলে নগদান বইয়ের 1 গড়া নগদান বইয়ের ক্রেডিট পাশে। এখানে একটা উল্লেখযোগ্য বিষয়, তোমরা নিশ্চয়ই নগদান বইয়ের গড় সম্বন্ধে অবগত আছো। 1 গড়া নগদান বইতে গড় থাকে 10টা, এখানে টাকার গড় থাকে 1টা। অতএব নগদ টাকা আসলে ডেবিট পাস, 5টা ডেবিট পাস, 5টা ক্রেডিট পাস। নগদ টাকা আসলে ডেবিট, নগদ টাকা চলে গেলে ক্রেডিট। এখানে চেক কোনো ফ্যাক্টর না, চেক প্রাপ্তিটা কি নগদের ঘরে বসবে, আর চেকের প্রদানটা ব্যাংকের ঘরে বসবে। এরপরে যদি ব্যাংক মারফত কোনো টাকা পাওয়া গেলে 1 গড়া নগদান বইয়ের ডেবিট পাশে টাকার ঘরে বসবে। ব্যাংক মারফত কোনো প্রকার খরচ পরিশোধ করা হলে, যেমন প্রতি বিলের টাকা, বিদ্যুৎ বিলের টাকা, বাড়ি ভাড়া চেক মারফত প্রদান করা হলে ক্রেডিট পাশে কি টাকার ঘরে বসবে।
এখানে আরেকটা উল্লেখযোগ্য বিষয় সবসময় খেয়াল রাখতে হবে, 1 গড়া নগদান বই এবং 2 গড়া নগদান বইয়ের মধ্যে আমরা যেই একটা আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এটা হয়েছে যে 1 গড়া নগদান বইতে ব্যাংকে টাকা জমা দিলে টাকা চলে যায় ক্রেডিট থেকে ব্যাংক হিসাব লেখা নগদের ঘরে, আর ব্যাংক থেকে টাকা উত্তোলন করলে ডেবিট পাশে ব্যাংক হিসাব লেখা টাকার ঘরে। এটা কন্ট্রা এন্ট্রি হবে না। কিন্তু 2 গড়া নগদান বইয়ের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। যেহেতু আমি 1 গড়া নগদান বই নিয়ে আলোচনা করতেছি, তোমরা 1 গড়া নগদান বইটা আগে খেয়াল রাখতে হবে। সব কিছুই ঠিক আছে, শুধু 1 গড়া নগদান বই আর 2 গড়া নগদান বইয়ের ভিতরে পার্থক্য হবে ঘর থেকে 12টা টাকার ঘর থাকে নগদ ব্যাংক। নগদ ব্যাংক 1 গড়া নগদান বইতে নগদ টাকা পাইলে আসলে আগমন ঘটলে বৃদ্ধি পেলে ডেবিট পাশে সংশ্লিষ্ট হিসাবের খাত লেখে ডেবিট পাশে টাকার ঘরে বসবে। আর টাকা সংশ্লিষ্ট যত প্রকার খরচ হয় সংশ্লিষ্ট খরচ 1 গড়া নগদান বইতে ক্রেডিট পাশে টাকার ঘরে বসবে। আর সকল প্রকার চেকে প্রাপ্তি যত প্রকার আয় চেকের মাধ্যমে পাওয়া যায় 1 গড়া নগদান বইয়ের সংশ্লিষ্ট আয় হিসাব লেখা এখানে ব্যাংকের ঘর যেহেতু নাই নগদের ঘরে বসবে। আর চেক মারফত ব্যাংক মারফত যত প্রকার খরচ প্রদান করা হয় তা 1 গড়া নগদান বই ক্রেডিট পাশে টাকার ঘরে বসবে। আমরা যেমন সবাই জানো যে নগদান বই 2টা ভাগে ভাগ করা হয়, অর্ধেকটা হচ্ছে ডেবিট, অর্ধেক পাশ হচ্ছে ক্রেডিট। 1 গড়া নগদান বইতে 5টা ঘর হচ্ছে কি ডেবিটের আর 5টা ঘর হচ্ছে ক্রেডিটের। অর্থাৎ বাম পাশের 5টা ঘর ডেবিট আর ডাইন পাশের 5টা ঘর ক্রেডিট। আমরা নেক্সট ক্লাসে যখন অঙ্ক করবো তখন ঘরগুলো করবো, আজকে ঘরের দিকে যাচ্ছি না, তোমাদের একটু মনে করে দিচ্ছি। এখন আমরা 1 গড়া নগদান বই নিয়ে একটু আলোচনা করলাম। হ্যাঁ, এখন যেমন আমরা 2 গড়া নগদান বইতে, তো সবই ঠিক আছে। 2 গড়া নগদান বইতে যে পার্থক্যটা হয়েছে, 2 গড়া নগদান বইতে ঘরগুলো আমরা কিভাবে শনাক্ত করব, এটা হচ্ছে যে তারিখ প্রাপ্তি 55 নং, খতিয়ান পৃষ্ঠা নগদ টাকা ব্যাংক টাকা, তারিখ প্রদান 52 নং, খতিয়ান পৃষ্ঠা নগদ টাকা ব্যাংক টাকা। অর্থাৎ এখানে 2টা টাকার ঘর বৃদ্ধি পাইছে। তখন ছিল ডেবিট পাশে 5টা ক্রেডিট পাশে 5টা, অর্থাৎ 1 গড়া নগদান বইতে ডেবিট পাশে 5টা ঘর ক্রেডিট পাশে 5টা ঘর। 2 গড়া নগদান বইতে ডেবিট পাশে 6টা ঘর ক্রেডিট পাশে 6টা ঘর বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র নগদ টাকার ঘর ব্যাংক টাকার ঘর। নগদ টাকার ঘর ব্যাংক টাকার ঘর এক্ষেত্রে নগদ উদ্বৃত্ত, নগদ জের, প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমার উদ্বৃত্ত যদি 1 তারিখে বলা থাকে তাহলে আমরা নগদান বইয়ের ডেবিট পাশে ব্যালেন্স বিডি লেখে কি টাকা নগদের ঘরে লিখব। আবার যদি প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত বা প্রারম্ভিক ব্যাংক জমা বলা থাকে তাহলেও ডেবিট দিকে ব্যালেন্স বিডি লেখে নগদ টাকাটা নগদ টাকার ঘরে আর ব্যাংক জমার উদ্বৃত্তটা ব্যাংকের ঘরে বসবে। এখানে আরেকটু উল্লেখযোগ্য এবং মনে রাখার মতন একটা বিষয় হলো 2 গড়া নগদান বইতে যখন বলা থাকে ব্যাংক জমাতৃপ্ত উত্তোলন ব্যাংক জমা ব্র্যাকেটে সিআর বা ক্রেডিট বলা থাকলে তখন নগদান বইয়ের ডেবিট পাশে ব্যালেন্স বিডি লিখে নগদের টাকাটা ডেবিট দিকে নগদের ঘরে বসবে এবং ক্রেডিট দিকে সংশ্লিষ্ট তারিখ অনুযায়ী ব্যালেন্স বিডি লিখে টাকাটা ব্যাংকের ঘরে বসবে। এটা হচ্ছে আমাদের 2 গড়া নগদান বই আর 1 গড়া নগদান বইয়ের উদ্বৃত্তগত পার্থক্য। 1 গড়া নগদান বইতে আমি আবার বলছি, 1 গড়া নগদান বইতে উদ্বৃত্ত হবে যদি নগদ উদ্বৃত্ত প্রারম্ভিক হাতে নগদ বলা থাকে ডেবিট দিকে ব্যালেন্স বিডি লিখে টাকার ঘরে, আর মূলধন আনা হলো বলা থাকলে বা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করলো শুরু করলো বলা থাকলে ডেবিট দিকে মূলধন হিসাব লেখা নগদের ঘরে। আর 2 গড়া নগদান বইতে হাতে নগদ, প্রারম্ভিক হাতে নগদ, নগদ উদ্বৃত্ত, প্রারম্ভিক ব্যাংক জমার উদ্বৃত্ত বলা থাকলে 2 গড়া নগদান বইয়ের ডেবিট পাশে ব্যালেন্স বিডি লেখে টাকা নগদের ঘরে বসবে আর ব্যাংকের টাকাটা ব্যাংকের ঘরে বসবে। কিন্তু যদি বলা থাকে ব্যাংক জমাতৃপ্ত উত্তোলন ব্যাংক জমা ব্র্যাকেটে ক্রেডিট, তখন সংশ্লিষ্ট তারিখে নগদের টাকাটা ডেবিট দিকে ব্যালেন্স বিডি লেখে নগদের ঘরে
আর ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন ব্যাংক জমা ক্রেডিট বলা থাকলে সংশ্লিষ্ট তারিখ অনুযায়ী ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি, ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি, ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি লেখে ব্যাংকের ঘরে টাকাটা বসবে। এক্ষেত্রে নগদ টাকা আসলে নগদান বইয়ের ডেবিট পাশে নগদের ঘরে বসবে। অর্থাৎ এখানে যত প্রকার সোর্স থেকে উৎস থেকে নগদ টাকার আগমন ঘটলে বৃদ্ধি পেলে 2 গড়া নগদান বইয়ের ডেবিট পাশে সংশ্লিষ্ট তারিখ লেখে সংশ্লিষ্ট হিসাব খাত লেখে টাকা নগদের ঘরে বসবে। আবার নগদে যত প্রকার খরচ ব্যয় প্রদান করা হবে নগদান বইয়ের ক্রেডিট পাশে সংশ্লিষ্ট তারিখ অনুযায়ী সংশ্লিষ্ট খরচ হিসাব লেখে ব্যয় হিসাব লেখে ব্যয় খাত হিসাব লেখে ক্রেডিট দিকে নগদের ঘরে বসবে। আবার এখানে আরেকটু উল্লেখযোগ্য, যদি চেক পাওয়া যায় ব্যাংক মারফত পাওয়া যায় 2 গড়া নগদান বইয়ের ক্ষেত্রে, এক্ষেত্রে আমরা কি করব যে ডেবিট দিকে সংশ্লিষ্ট হিসাব খাত বা আয় হিসাব খাত লেখে টাকা ব্যাংকের ঘরে। তদ্রূপ চেক মারফত ব্যাংক মারফত যত প্রকার খরচ হয় তখন নগদান বইয়ের ক্রেডিট পাশে সংশ্লিষ্ট হিসাব খাত খরচ হিসাব খাত লেখে টাকা ব্যাংকের ঘরে বসবে। 1 গড়া আর 2 গড়া নগদান বইয়ের মধ্যে পার্থক্যটা হলো কি? পার্থক্যটা হলো যে নগদ টাকায় আসলে 1 গড়া নগদান বইতে ডেবিট পাশে এবং ব্যাংক মারফত চেক পাওয়া গেল 1 গড়া নগদান বই ডেবিট পাশে টাকার ঘরে বসবে। আবার 1 গড়া নগদান বইতে যদি নগদ টাকা প্রদান করা হয় চেকে প্রদান করা হয় তখনও কি ক্রেডিট পাশে সংশ্লিষ্ট হিসাব লেখা টাকার ঘরে বসবে। অনলি 1 টাকার ঘর, অর্থাৎ অনলি একটা টাকার ঘর, টাকার পরিমাণ বলা থাকে। আর 2 গড়া নগদান বইতে কি বলা থাকবে যে নগদ টাকা আসলে ডেবিট পাশে নগদের ঘরে, চেক মারফত পাওয়া গেলে চেক পাওয়া গেলে নগদান বই ডেবিট পাশে ব্যাংকের ঘরে। তদ্রূপ 2 গড়া নগদান বইতে আমি যেটা বলছিলাম 2 গড়া নগদান বইতে নগদ টাকা আসলে ক্রেডিট পাশে নগদ টাকা প্রদান করলে নগদান বইয়ের ক্রেডিট পাশে নগদের ঘরে, চেকে প্রদান করলে চেক মারফত প্রদান করলে ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে বসবে। এখানে একটা জিনিস উল্লেখযোগ্য আছে, মোটামুটি সামগ্রিক 1 গড়া এবং 2 গড়া নগদান বইয়ের বৈশ্বিক পার্থক্যটা আমি তুলে ধরে পাচ্ছি, কিন্তু একটা জিনিস এখানে উল্লেখ আছে যে ব্যাংকে জমা আর ব্যাংক হতে উত্তোলন ব্যক্তিগত প্রয়োজনে নয়, অফিসের প্রয়োজনে ব্যাংকে জমা দিলে হয় যে অফিসের প্রয়োজনে ব্যাংকে জমা দিলে কন্ট্রায়েন্টি, অফিসের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করলে কি কন্ট্রায়েন্টি, আর ব্যক্তিগত প্রয়োজনে যদি ব্যাংক থেকে উত্তোলন করা হয় ক্রেডিট দিকে 2 গড়া নগদান বইয়ের ক্ষেত্রে কন্ট্রায়েন্টি, 3 গড়া নগদান বইয়ের ক্ষেত্রে কন্ট্রায়েন্টি আসবে। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলে ক্রেডিট দিকে উত্তোলন হিসাব লেখা ব্যাংকের ঘরে, ব্যক্তিগত প্রয়োজনে নগদ টাকা উত্তোলন করলে ক্রেডিট দিকে উত্তোলন হিসাব লেখা নগদের ঘরে বসবে। কিন্তু ব্যাংকে জমা দিলে আমাদের জাবেদ হয় যে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদ টাকা ব্যাংকে জমা দিলে কন্ট্রা এন্ট্রি হবে। এক্ষেত্রে নগদান বইয়ের ডেবিট পাশে নগদান হিসাব লিখিয়া টাকা ব্যাংকের ঘরে এবং ক্রেডিট পাশে ব্যাংক হিসাব লিখিয়া টাকা নগদের ঘরে বসবে। খতিয়ান পৃষ্ঠার উভয় দিকে সি বা ক বা হিসাবটার নিচে অ্যাজ পার কন্ট্রা লিখে দেওয়া যেতে পারে। আর নগদ টাকা অফিসের প্রয়োজনে উত্তোলন করা হলে কন্ট্রা এন্ট্রি হবে। নগদান বইয়ের ডেবিট পাশে এটা জমার উল্টাটা হবে, ডেবিট পাশে ব্যাংক হিসাব লিখিয়া টাকা নগদের ঘরে বসবে এবং ক্রেডিট পাশে নগদান হিসাব লিখিয়া টাকা ব্যাংকের ঘরে বসবে। খতিয়ান পৃষ্ঠার ঘরে উভয় পাশে খতিয়ান পৃষ্ঠার ঘরে সি লিখতে পারি, ক লিখতে পারি বা হিসাবের নিচে অ্যাজ পার কন্ট্রা। আমরা যখন অঙ্কটা করবো তখন আমরা মানে অনুশীলনমূলকভাবে প্র্যাকটিক্যালভাবে আমরা এই কন্ট্রা এন্ট্রিটা শো করতে পারবো। আজকে শুধুমাত্র আলোচনা, তাহলে আমরা 2 গড়া নগদান বই নিয়ে আলোচনা করছি। তো 2 গড়া নগদান বইয়ের প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত, প্রারম্ভিক নগদ, প্রারম্ভিক ব্যাংক জমার উদ্বৃত্ত, নগদ উদ্বৃত্ত, ব্যাংক জমার উদ্বৃত্ত যেইভাবে পোস্টিং হবে এবং ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, ব্যাংক জমা, ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন যেভাবে পোস্টিং হবে তদ্রূপ 3 গড়া নগদান বই তো সেম।
3 গড়া নগদান বই তো 2 গড়া নগদান বইয়ের সম্পূর্ণ পুষ্টি মিল আছে, শুধু একটু পার্থক্য, একটা বাটার গড় আছে। এক্ষেত্রে 3 গড়া নগদান বইতে আমাদের নৈবিত থেকে প্রশ্ন আসতে পারে যে কোন নগদান বইতে কয়টি গড় আছে। 1 গড়া নগদান বইতে 10টি, 2 গড়া নগদান বইতে 12টি, আর 3 গড়া নগদান বইতে 14টি। তাহলে এখানে আরেকটা টাকার গড় বেশি পাবে, বাট্টা নগদ টাকা ব্যাংক টাকা, বাট্টা নগদ টাকা ব্যাংক টাকা। ডেবিট দিকে যে বাট্টাটা হবে এই বাট্টাটার নাম হচ্ছে প্রদত্ত বাট্টা, ক্রেডিট দিকের নাম হবে প্রাপ্ত বাট্টা। সাপোজ এখন একটা কথা বলা যেতে পারে যে হ্যাঁ, যে নয়নের নিকট থেকে 10,800 টাকার একটি চেক কি পূর্ণ নিষ্পত্তিতে কি 10,000 টাকা পাওয়া গেল। তাহলে 10,800 টাকার একটি চেক পূর্ণ নিষ্পত্তিতে কত টাকা পাওয়া গেল? 10,000 টাকা পাওয়া গেল। ডেবিট থেকে নয়ন হিসাব লেখা ব্যাংকের ঘরে 10,000 টাকা আর প্রদত্ত বাট্টার ঘরে 800 টাকা। আবার তদ্রূপ আখিকে 11,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 10,000 টাকা প্রদান করা হলো। তাহলে এখানে টাকাটা চলে গেছে। ক্রেডিট দিকে আমরা লিখবো আখি হিসাব লিখে নগদের ঘরে, এটা যেহেতু নগদে প্রদান করেছে নগদের ঘরে কি 10,000 টাকা, আর প্রাপ্ত বাট্টার ক্ষেত্রে ঘরে কি 1,000 টাকা। এখানে আমরা 3 গড়া নগদান বই মোটামুটি আমরা একটু তোমাদের সাধারণ ধারণা দিতে পেরেছি। এখানে পার্থক্যটা হচ্ছে বাট্টা। কারোর কাছ থেকে যখন টাকা পাই তখন আমরা যেটা বাট্টাটা ছাড় দিই এটা হচ্ছে প্রদত্ত বাট্টা ডেবিট দিকে, আর কাউকে টাকা প্রদান করতে গিয়ে সেরে যখন আমরা কাউকে টাকা দিতে গিয়ে যখন আমরা কম টাকা দেই কিছু ছাড় পাই, এটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। বাট্টা ইংরেজি ডিসকাউন্ট। হ্যাঁ, বাট্টা 2 প্রকার, বাট্টা একটা কারবারি বাট্টা, একটা হচ্ছে নগদ বাট্টা। কারবারি বাট্টা কখনো হিসাবে অন্তর্ভুক্ত হয় না, আমি একটু অন্যদিকে যাচ্ছি। হ্যাঁ, কারবারি বাট্টাগুলো কি হয়? সরাসরি পণ্য ক্রয় এবং বিক্রয়ের সাথে যে বাট্টা পাওয়া যায়, 10,000 টাকার পণ্য ক্রয় করে কি 10% বাট্টা পাওয়া গেল কত টাকা? 1,000 টাকা। এটা আমার হচ্ছে কি কারবারি বাট্টা। তাহলে এখানে 10,000 টাকার পণ্য ক্রয় করে যদি আমি 5% কারবারি বাট্টা পাই তাহলে এক্ষেত্রে হবে কি 9,000 টাকার পণ্য ক্রয় করা হলে এই 1,000 টাকা ইটস নট কাউন্ট অফ অ্যাকাউন্টস, এটা হিসাবে অন্তর্ভুক্ত হবে না। তদ্রুপ 20,000 টাকার পণ্য বিক্রি করে 5% বাট্টা প্রদান করা হলো, তাহলে এক্ষেত্রে আমি কত টাকার পণ্য বিক্রি হবে? বিক্রি হবে গিয়ে 20,000 টাকার 5% কত হয়? 1,000 টাকা। 20,000 টাকার 5% হবে 1,000 টাকা। 20,000 টাকার 5% 1,000 টাকা। এই 1,000 টাকা যদি আমরা বাদ দিই তাহলে এই 19,000 টাকা। এখানে বিক্রিটা হবে কত টাকা? 19,000 টাকা। আর 1,000 টাকা কারবারি বাট্টা। এই কারবারি বাট্টা জাবেদা তো অন্তর্ভুক্ত হবে না, নগদান বইতে অন্তর্ভুক্ত। আরেকটা জিনিস একটু আলোচনা, নাম হয়েছে কি ক্যাশবুক। লুকেট ক্যাশবুক বা নগদান বই। কখনো নগদান বইতে নগদ এবং ব্যাংক চেক ব্যতীত অন্য কোনো লেনদেন, ডিসপেন্ডিং বাকিতে লেনদেন, ক্রেডিট ট্রানজ্যাকশন, ক্যাশ ট্রানজ্যাকশন, ক্যাশবুক মাস্ট বি এন্ট্রি। ক্যাশ ট্রানজ্যাকশন, ক্যাশবুক মাস্ট বি এন্ট্রি। এখানে কোনো বাকিতে ক্রয় বিক্রয়, কারো কাছ থেকে ধার দেনা বাকিতে যদি থাকে তাহলে নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। নাম হচ্ছে কি নগদান বই। এখানে অনগদ কোনো লেনদেন অন্তর্ভুক্ত হবে না। তবে এখানে তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন যখন যাব তখন দেখা যাবে 2-1টা লেনদেনের মধ্যে অনগদ লেনদেন থাকবে। তাহলে ইউ মাস্ট বি ফাইন্ড আউট হু ইজ দ্য কে উইদাউট ক্যাশ ট্রানজ্যাকশন। তাহলে উইদাউট ক্যাশ ট্রানজ্যাকশন দ্যাটস মিনিং অনগদ লেনদেন। অনগদ লেনদেনের কত বলতে পারে যে অনগদ লেনদেনের পরিমাণ কত। তাহলে 2টা লেনদেন থাকতে পারে। 5,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ পাওয়া গেল, হ্যাঁ, বাকিতে পণ্য ক্রয় এত টাকা বা 10,000 টাকা, এই 2টাই আমাদের ধরে নিব। এমন অসংখ্য অনগদ লেনদেন থাকতে পারে। তাহলে তোমরা অনগদ লেনদেনগুলোকে আলাদা সেপারেট করে নিতে হবে। হ্যাঁ, এরপরে নগদান বই, এটা হচ্ছে সিম্পল নগদান বই নিয়ে আলোচনা করেছি। নগদান বইয়ের সৃজনশীলে যখন যাব তখন আমরা দেখব যে
নগদান বইয়ের সৃজনশীলের নিয়ে আমরা আরো পরে আলোচনা করবো। আমরা শুধু নগদান বই নিয়ে আলোচনা করছি, অর্থাৎ সৃজনশীলের পূর্বে যে নগদান বইগুলো ছিল। স্টপ।